আমি রাফাত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আমার জীবনটা ছিল ছকে বাঁধা, কর্পোরেট মিটিং আর ডেডলাইনের মতো। আর এই একঘেয়ে জীবনের রঙের ছোঁয়া ছিল শুধু ঐশী, আমার স্ত্রী। ঐশী শুধু আকর্ষণীয় ছিল না, ওর মধ্যে একটা অন্যরকম তেজ ছিল। একটা বেসরকারি ব্যাংকের উঁচু পদে কাজ করত। ওর স্মার্টনেস, ওর কনফিডেন্স আর ওর ওই প্রাণখোলা হাসি দিনের শেষে আমার সব ক্লান্তি ভুলিয়ে দিত। ওর ব্যক্তিত্বের একটা আলাদা দীপ্তি ছিল। রাতে যখন আমরা গুলশানের ফ্ল্যাটে ব্যালকনিতে বসে কফি খেতাম, মনে হতো জীবনটা সত্যি সুন্দর। ঐশী প্রায়ই বলতো, রাফাত, তুমি এত শান্ত কেন? একটু ফাইট করতে শেখো। এই কর্পোরেট ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে একটু কঠিন হতে হয়। আমি ওর এই প্র্যাকটিক্যাল দিকটাকেও ভালোবাসতাম। কিন্তু সব সাজানো গোছানো জীবনেও একটা অপ্রত্যাশিত মোড় আসে। আমার জীবনেও সেই মোড়টা আসে এক বৃষ্টিমুখর সন্ধ্যায়। সেদিন অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছিল। ঢাকা শহরের জ্যাম পেরিয়ে যখন বাসায় পৌঁছালাম, তখন প্রায় মধ্যরাত। ঐশীর ফোন বন্ধ ছিল, ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। ফ্ল্যাটে ঢুকে দেখি আলো জ্বলছে, কিন্তু ঐশী কোথাও নেই। ডাইনিং টেবিলে দুটো কফি মাগ, একটা আধ খাওয়া কেক দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেও কেউ এখানে ছিল। হঠাৎ আমার চোখ গেল লিভিং রুমের সেন্টার টেবিলের ওপর। একটা দামি ব্র্যান্ডের লাইটার, সোনালি রঙের, ওপরের দিকে খোদাই করা একটা অচেনা লোগো। আমার বুকটা ধক করে উঠল। ঐশী ধূমপান করে না, আর এই লাইটারটা আমাদের চেনা কোনো বন্ধুরও নয়। এটা কার? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করল। একটা ছোট্ট জিনিস আমার সম্পর্কের সরল রেখায় যেন একটা বাঁক তৈরি করল। এরপর থেকে আমি ঐশীর ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করি। ওর হোয়াটসঅ্যাপে কাদের সাথে চ্যাট করে, রাতে কার ফোন আসে, সব কিছুতেই যেন একটা লুকোছপা ছিল। উইকেন্ডে বন্ধুদের সাথে দেখা করার কথা বললেও কোথায় যায় আমি ঠিক বুঝতে পারতাম না। ওর পোশাকের ধরনেও একটা আধুনিক স্মার্ট লুক লক্ষ্য করলাম, যা আগে তেমন দেখিনি। ওর মিষ্টি হাসির আড়ালে মাঝে মাঝে একটা অন্যরকম অস্থিরতা দেখতে পেতাম। আমার সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আমার ঐশী, আমার ভরসার জায়গা অন্য কোনো গল্পের চরিত্র হয়ে উঠছে কিনা, সেই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন রাতে ঐশী একটা কর্পোরেট পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মিররের সামনে দাঁড়িয়ে যখন সে মেকআপ করছিল, আমি আলতো করে ওর ফোনটা হাতে নিলাম। রিসেন্ট কল লিস্টে একটা নম্বর বারবার দেখা যাচ্ছিল, অপরিচিত। আমার সাহস হলো না কল করার, কিন্তু একটা মেসেজ আমার চোখ আটকে গেল। কাল রাতে অসাধারণ ছিল জান, খুব মিস করছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জান? ঐশী কাকে জান বলে ডাকে? আমি কি এতদিন একটা মিথ্যের মধ্যে ছিলাম? গুলশানের এই বিলাসবহুল ফ্ল্যাটটা কি আসলে একটা সোনার খাঁচা, যেখানে আমার বিশ্বাস রোজ একটু একটু করে খুন হচ্ছে? ঐশী যখন পার্টি থেকে গভীর রাতে ফিরল, ওর চোখে ক্লান্তির ছাপের সাথে অন্য কিছুও দেখলাম, একটা চাপা উত্তেজনা, যা আমার অচেনা। আমি সোজা ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, অপরিচিত নম্বরটা কার ঐশী? ও প্রথমে ভড়কে গেল, তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কিসের অপরিচিত নাম্বার? তুমি কি বলছো? আমি মেসেজটার কথা বললাম। আমার স্পষ্ট প্রশ্নে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে ও ধীরে ধীরে সব স্বীকার করল। সেই ক্লায়েন্ট ডিনার, সেই উইকেন্ডের বন্ধুদের সাথে আড্ডা, সব কিছুই ছিল একটা বানানো গল্প। অপরিচিত আসলে ওর অফিসের নতুন বস, যার সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছে। ওর কথায় কোনো অনুশোচনা ছিল না, বরং ছিল এক ধরনের জেদ। দেখো রাফাত, তুমি খুব ভালো, কেয়ারিং, কিন্তু আমার জীবনে আরও কিছু প্রয়োজন। এই কর্পোরেট লাইফটা খুব কঠিন। এখানে টিকে থাকতে হলে পাওয়ার লাগে, কানেকশন লাগে, আর ও আমাকে সেই সাপোর্টটা দেয়। ওর যুক্তিগুলো আমার কাছে অজুহাতের মতো মনে হলো। আমার ভালোবাসার কি কোনো দাম ছিল না? আমাদের একসাথে দেখা স্বপ্নগুলো কি মিথ্যে ছিল? সেই রাতে আমাদের অনেক কথা হলো, কিন্তু কোনো সমাধান হলো না। ঐশী বুঝতে পারছিল না ও শুধু আমার বিশ্বাস ভাঙেনি, আমার ভেতরের মানুষটাকে টুকরো টুকরো করে দিয়েছে। আজও আমি সেই ফ্ল্যাটে থাকি। গুলশানের আলো ঝলমলে জীবন আমার চারপাশেই, কিন্তু আমার ভেতরে এক গভীর অন্ধকার। কর্পোরেট মিটিংগুলোতে মন বসে না, রাতের ঘুম ভেঙে যায় অচেনা এক কষ্টে। ঐশীর সেই কঠিন হও কথাগুলো এখন আমার কানে বাজে, যেন আমার দুর্বলতাগুলোই ওর অন্য কারো কাছে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার জীবনের সুরটা যেন কোথাও ছিঁড়ে গেছে। হয়তো সময়ের সাথে সাথে আবার নতুন করে বাজানো শিখব,
কিন্তু সেই প্রথম সুরের মাধুর্য আর কোনোদিন ফিরে পাব না।